করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই কবিরস ব্লগ। আজকে আপনাদের মহস্থানের নিকটবর্তী শিখগঞ্জ উপজেলাধীন ভাসু বিহারে নিয়ে যাব। চলুন আমরা ভাসু বিহার থেকে ঘুরে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাসু বিহারের খুব নিকটবর্তী কাছাকাছি চলে আসছি। আমরা ভাসু বিহারে পরন্ত এক বিকেলে আমরা ভাসু বিহারে যাওয়ার সিদ্ধান্ত নেই, আমি এবং আমার কলিগ, এবং আমরা ভাসু বিহারের প্রবেশদ্বারে প্রবেশ করছি। তো আমরা ভাসু বিহারের যে আপনারা জানেন যে ভাসু বিহার একটি ঐতিহাসিক স্থান, যেখানে প্রাচীন বৌদ্ধবিহার এবং মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। এটি পাল যুগের স্থাপত্য নিদর্শন বহন করে এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাসু বিহার এর গেট দিয়ে প্রবেশ করে আমরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পরন্ত বিকেলে আমরা মোটর বাইক নিয়ে এসেছি, এবং অনেকেই ছুটির দিনগুলোতে সাধারণত বিকেলের দিকে এই ভাসু বিহার পরিদর্শন করতে আসেন, ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব ঘুরতে আসেন। আমরা এই আপনাদের ভ্রমণকে আরও উপভোগ করতে ভাসু বিহারের যে ভাসু বিহার দর্শনের পাশাপাশি কাছাকাছি অবস্থিত মহস্থানগড় রয়েছে, গুগল ম্যাপ রয়েছে এবং বিহার ধাপ পরিদর্শন করতে পারেন। এছাড়াও এই স্থানগুলো ঐতিহাসিক বা সাংস্কৃতিক দিক থেকে অনেক সমৃদ্ধ, এবং বগুড়া ভ্রমণের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে আরও আপনাদের সমৃদ্ধ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাসু বিহারের যে ভগ্নাবশেষ বা ধ্বংসাবশেষ। তো আপনাদের সাথে শেয়ার করি যে ভাসু বিহারে আপনারা কিভাবে যেতে পারবেন। আপনারা জানেন যে বগুড়া শহর থেকে ভাসু বিহার প্রায় 20 কিলোমিটার দূরে। এটি শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে অবস্থিত, এবং ভাসু বিহার কিন্তু স্থানীয়ভাবে নরপতির ধাপ নামে পরিচিত। আমরা বিভিন্নভাবে এই বিহারে যেতে পারি। আমরা যদি সিএনজি বা অটোরিকশায় যাই, তো সেক্ষেত্রে আমাদের বগুড়া শহরে যে 4 মাথা রয়েছে, 7 মাথা বা কলোনি বাজার এলাকা, সেখান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে সরাসরি কিন্তু আমরা ভাসু বিহারে যেতে পারি। বা ভাড়া সাধারণত আমরা 200 থেকে 300 টাকার মধ্যে হতে পারে, তবে এটি সময় ও দর কষাকষির ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। আমরা যদি বাসে যাই, তাহলে সেক্ষেত্রে বগুড়া শহর থেকে শিবগঞ্জগামী যে লোকাল বাস রয়েছে, সেখানে কিন্তু শিবগঞ্জ বাজারে নামতে হবে। সেখান থেকে অটোরিকশা বা রিক্সা নিয়ে ভাসু বিহারে পৌঁছানো যায়। আবার নিজস্ব পরিবহন যদি হয়, যে আপনার মোটরসাইকেল বা গাড়ি, তো সেক্ষেত্রে গোকুল মেদ হয়ে অথবা আমাদের রাডার ইউনিট হয়ে নামোজা হয়ে কিন্তু ট্যাংরা স্কুল হয়ে যাওয়া যায়। আর আবার যদি আপনারা মহস্থান হয়ে যান, তাহলে গোকুল মেদ হয়ে বিশিষ্ট যে চত্বর, এটা পেরিয়ে সরাসরি ভাসু বিহারে পৌঁছতে পারবে। তো আমরা বগুড়া শহর থেকে জানি যে ভাসু বিহারের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর সড়ক পথে যানজট না থাকলে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনারা ভাসু বিহারে পৌঁছাতে পারবেন। ভ্রমণের সময় যদি আমি বলি, তাহলে ভাসু বিহার সাধারণত সারা বছরেই লোকজন এখানে পরিদর্শন করতে যায়, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টা ভ্রমণের জন্য উপযুক্ত, কারণ এই সময়ে আবহাওয়া শীতল থাকে বা আরামদায়ক থাকে। তাছাড়া এখন আবহাওয়া কিন্তু একটু, আমরা যেহেতু এপ্রিল মাসে, এটা মে মাস, তো মে মাসের আবহাওয়াটা কিন্তু একটু গরম। তো তারপরে আজকের পরন্ত বিকেলে আবহাওয়াটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাসু বিহারের যে সৌন্দর্য। আজ থেকে শত শত বছর আগে এই কারুকার্য খচিত তারা যে বিহারটি স্থাপন করেছিল, সাধারণত শিক্ষা কেন্দ্র নামে পরিচিত। তো ভাসু বিহার যদিও ঐতিহাসিক একটা স্থান, সেখানে কিন্তু প্রাচীন বৌদ্ধবিহার বা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। আপনারা জানেন যে এটি পাল যুগের স্থাপত্য নিদর্শন বহন করে। ভাসু বিহার স্থানীয়ভাবে নরপতির ধাপ নামে পরিচিত। এখানে বাংলাদেশ সরকার যখন 1973-74 সালে প্রথমবারের মতো প্রত্নতত্ত্ব খনন শুরু করে, এবং তা পরবর্তী 2 মৌসুমে অব্যাহত থাকে, ধারণা করা হয় যে এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ। খননকালের ফলে সেখানে কিন্তু ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি পাওয়া যায়, পোড়ামাটির ফলকসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতত্ত্ব বস্তু আবিষ্কৃত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। যে আমরা জানি যে বর্তমান সময়ে যে ইট
আর আগে যে পুরানো ইট কত সুন্দর করে তাদের খুব সুন্দর একটা ইটর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই যে একটা হয়তো বা বেশি বা কম বেশি তা না, সবগুলো ইটের মাপ কিন্তু প্রায় সেম এবং একই। তো আমি এবং আমার কলিগ আব্দুল আল কাফি আমরা দুজন পরন্ত বিকেলে গিয়েছিলাম এই দর্শন করতে। আমরা এর আগে আসলে বগুড়া শহরে আমাদের বাসা হলেও কখনো এইভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা হঠাৎই ঘোরার সিদ্ধান্ত নিয়েছি। বিকেলে খুব ভালো ছেলেপেলেরা সেখানে মাঠে কিন্তু ফুটবল খেলছে, বাচ্চারা ফুটবল খেলতেছে, তাদের দুরন্তপনা এবং তারা এখানে খুব আনন্দ করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা এই গরমের মধ্যেও কিন্তু ফুটবল খেলছে, মানে শৈশবের যে একটা ব্যাপার, যে শৈশব কিন্তু কোনো বাধা মানে না, সেটা এখানে প্রমাণ পাওয়া গেল। আর এখানে খনন আরেকটু বলে নেই যে খনন কার্যের ফলে আমাদের যে বস্তুগুলো আবিষ্কৃত হয়েছে, এখানে কিন্তু চীনা পরিব্রাজক, আমরা বিখ্যাত চীনা পরিব্রাজক হিয়ংশান, এই হিয়ংশান কিন্তু 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন এবং তিনি তার যে ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে কিন্তু বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন এবং খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় যে বিদ্যাপীঠ হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা যে কারুকার্য বা খচিত বিষয়গুলো দেখলাম সেখানে কিন্তু বৌদ্ধদের যে একটা নির্দেশন তার কিন্তু স্পষ্ট ছাপ বা তার কিন্তু যে দৃশ্যমান যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দেখলাম। এবং ব্রিটিশ আমলে ভাষ্য বিহারকে কিন্তু স্থানীয় মানুষরা ভাষ্য বিহার নামে আখ্যায়িত করেছে। বর্তমানে ভাষ্য বিহার অন্যতম পর্যটন স্পট হিসাবে পরিচিত লাভ করছে এবং বাংলাদেশ সরকার এটিকে একটা বাউন্ডারির মাধ্যমে এটার আয়তন নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি, মোটরসাইকেল এবং সিএনজি ভ্যান বা প্রাইভেট কার থেকে শুরু করে সব কিছু কিন্তু এই বিকেল, বিশেষ করে শুক্রবারের দিনে সবাই ঘুরতে আসেন। এটা মহস্তানগড়ের নিকটবর্তী হওয়ায় মানুষ একসাথে কিন্তু এখান থেকে সরাসরি মহস্তানগড়েও যাওয়া যায়, অর্থাৎ এখান থেকে ভাষ্যবিহার থেকে একটু সামান্য, অর্থাৎ 2 কিলো যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা 1.5 কিলো হবে বিহার পাবো। বিহারের পাশ দিয়ে কিন্তু আবার মহস্তান জাদুঘরে যাওয়া যায়। তো আমরা এর আবিষ্কার বা খননের কথা যদি আমরা বলি যে এটা কিন্তু 1973-74 সালের প্রথম প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু হয় এখানে। আর স্থাপত্য কাঠামো এখানে আয়তনের উত্তর দক্ষিণে কিন্তু 39 মিটার এখানে লেখা আছে এবং পূর্ব পশ্চিমে 46 মিটার। চারপাশে ভিক্ষুকদের জন্য কক্ষ রয়েছিল 26টি এবং একটি বারান্দাও রয়েছে, প্রবেশ পথ রয়েছে এবং 30টি ভিক্ষু কক্ষ রয়েছে। তো আমরা যেহেতু মে মাসে গিয়েছিলাম একটা সুন্দর সময়ে, তো আমাদের এই সময়টা খুব বিকেলে সময়টা খুব ভালো ছিল, যদিও একটু গরম বেশি ছিল, তারপরে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। মন্দিরের যে কেন্দ্রে একটি বর্গাকার মণ্ডপ আমরা দেখতে পাই, সেখানে চারপাশে কিন্তু ধাপে ধাপে উন্নীত প্রদক্ষিণ পথও রয়েছে কয়েকটি। এখন এখানে ধর্মীয় বা শিক্ষা কেন্দ্র নামে পরিচিত ছিল। এই ভাষ্যবিহারটি যে প্রাচীনকালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় বা শিক্ষা কেন্দ্র ছিল। চীনা পরিব্রাজক হিয়ংশান যে 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন, তিনি এটাকে বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন এবং এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রায় 700টি বৌদ্ধ ভিক্ষু ধর্মশাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতেন। ভাবা যায়? তা আপনারা চিন্তা করুন তাহলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ঐতিহাসিক জায়গা এটা, যে বিভিন্ন দেশ থেকে প্রায় 700 বৌদ্ধ ভিক্ষু যারা এই ধর্মশাস্ত্রে খুব পাণ্ডিত্য ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিহারটি কিন্তু, এই যে বৌদ্ধ বিহার, এই বৌদ্ধ বিহারের আমাদের যে প্রাচীর, এই প্রাচীর কিন্তু অনেক উঁচু এবং প্রাচীর থেকে নিচের দিকে কিন্তু অনেক গভীর। আমরা উপরে প্রদক্ষিণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীরগুলোর, এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু সুন্দরভাবে তাদের কারুকার্য খচিত। তারা 638 খ্রিস্টাব্দ মানে কি এটা অনেক আগের বিষয়,
তারপরে দেখেন ইটগুলো কত সুন্দর এবং এত মজবুত, এটা ভাবা যায় না। তো সেই সময় তারা যে কাজ করেছে কোনো ইঞ্জিনিয়ার, তাহলে বর্তমানে যে আমরা যে বাড়িঘর করি, তো সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িঘর ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তারা 638 খ্রিস্টাব্দ অনেক আগে এটা নির্মাণ করেছে। তারপর তার ধ্বংসবিশেষ কিন্তু এখনও রয়েছে এবং ইটগুলো অনেক সুন্দর, মজবুত এবং খুবই নান্দনিক বলা চলে, মানে খুবই নান্দনিক। এবং তারা কিন্তু প্রত্যেকটা বিষয় মানে খুব চিন্তা ভাবনা করে করেছে মনে হয়। তো খননকালে কিন্তু প্রায় 800 প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে এখানে, যার মধ্যে ব্রোঞ্জের কিছু ক্ষুদ্রাকৃতির মূর্তি পাওয়া গিয়েছে, বা পোড়ামাটির ফলক বা সিলমোহর এবং মূল্যবান পাথরের গুটিকাও কিন্তু পাওয়া গিয়েছে। অলঙ্কিত ইট বা ফলক, মাটির প্রদীপ বা পাত্রের টুকরা। তো আমরা এখানে যাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশ সরকার একটা পর্যটন খাত হিসাবে নিলে এটা বাংলাদেশের জন্য উপকৃত হবে এবং বগুড়াবাসীর জন্য, বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য তো হবেই। তো আমাদের আব্দুল কাফি আসছে, সবাইকে স্বাগত জানাচ্ছে। আমরা তারপরেও বিকেলে দুইজন আমরা অনেক গল্প করলাম সেখানে। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই। এটা একটা খারাপ দিক, যে কোনো দোকান বা কোনো কিছু কিন্তু নেই, বা আশেপাশে যে কোনো হয়তো বা টয়লেট বা সেরকম কিছু আমি দেখলাম না। তো এটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা কিন্তু করা খুবই দরকার, তার কারণ অনেক মানুষ এখানে আসে এবং এটা দেখতে আসে, ঐতিহাসিক স্থানটা দেখতে আসে। তো সেক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা অনেক ঘোরাঘুরির পরে পুরাটা দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে আমরা এখানে একদল ছেলে পেলে যাদের বয়স 15, 16, 17 বা 18, তারা কিন্তু এখানে ফুটবল খেলছে। আমাদের মনে হলো যে সেই শৈশবে মনে আমরা ফিরে গিয়েছি। আমরাও এখানে ফুটবল খেলা দেখার জন্য খুব আগ্রহে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে ফুটবল খেলাচ্ছে। প্রচণ্ড গরম ছিল সেই দিন, তাপমাত্রা খুবই বেশি ছিল, তারপরেও কিন্তু তারা কোনো বাধা মানছে না, ফুটবল খেলছে। তো আমরাও ভাবলাম যে একটু ফুটবল খেলাটা দেখি, দেখতে তো খুব ভালো লাগছে, তারা ফুটবল খেলছে এবং এই গরমের মধ্যে তারা এত ধৈর্য ধরে সুন্দর করে ফুটবল খেলছে সুশৃঙ্খলভাবে, দেখতে আসলে খুব ভালো লাগে। আসলে গ্রামের দৃশ্যগুলো এমনই, যেটা আসলে শহরে পাওয়া যায় না, খুব কমই। শহরের ছেলেমেয়েরা সবসময় লেখাপড়ায় ব্যস্ত থাকে, তো তাদের লক্ষ্যই লেখাপড়া। তো গ্রামে কিন্তু অনেক ছেলেমেয়ে লেখাপড়া করে, পাশাপাশি তারা কিন্তু খেলাধুলাতে এক্সপার্ট। এই বিষয়টা তারা প্রাকৃতিকভাবেই মানুষ হচ্ছে, বড় হচ্ছে, প্রকৃতির সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক, খুব সুন্দরভাবে একজন আরেকজনকে বল আগায় দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তারা খেলাধুলা করছে। আমাদের দেখে খুব ভালো লেগেছে। আমরা কিছুক্ষণ একটা ভিডিও করলাম, আমরা দেখলাম, উপভোগ করলাম। আপনারাও দেখছেন, উপভোগ করছেন, আসলে খুব ভালো লাগার বিষয়। আপনারা যদি আসেন আপনাদের খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন এবং বাংলাদেশের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেই ঐতিহাসিক স্থানগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। তার কারণ ঐতিহাসিক স্থানগুলো দেখলে আপনাদের বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের যে ভৌগোলিক বিষয়, ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হবেন, আপনাদের ছেলে মেয়েদের দেখাবেন, তাহলে তারাও জানতে পারবে, বুঝতে পারবে। তার কারণ ভ্রমণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মানসিক প্রশান্তির জন্য ভ্রমণ খুব দরকার। মাঝে মাঝে একটু ভ্রমণ করলে এটা মানসিকভাবে যেমন তৃপ্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, তেমনি একটা পারিবারিক বন্ধনও কিন্তু অনেক দৃঢ় হয় ভ্রমণের জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলে নিই যে আপনারা যদি এই গুরুত্বপূর্ণ স্থানটি ভ্রমণ করতে আসেন,
অবশ্যই আপনারা আসবেন, এবং এর পাশাপাশি আপনারা একই পথ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে মহাস্থানের জাদুঘরে যেতে পারবেন। আপনারা কিন্তু এখানে মহাস্থানের জাদুঘরে যেতে পারবেন, এবং মহাস্থানের জাদুঘর থেকে শিলাদেবীর ঘাট থেকে শুরু করে মহাস্থানের যে গোকুল মেদ রয়েছে, বেহুলার বাসরঘর রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা কিন্তু অসংখ্য মনোরম। তো আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আমরা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় কাটালাম। তো সর্বশেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন যাব। তো এখন বিদায় নিতে হবে। তো সবাই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ঘুরতে আসবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই বাংলাদেশের জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশটা একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত পায়, এবং বাংলাদেশের সকল মানুষ যেন ভালো থাকে, সুখে থাকে এবং জ্ঞানে সমৃদ্ধ হয়। এবং বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে, অপার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আমি হুমায়ুন কবির, কবির ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।